বালি বিধানসভায়। সিআরপিএফ লাঠিচার্জ ভোটারদের, গন্ডগোল ইভিএম মেশিনে। শান্তিপূর্ণ ভোটের নজির কিন্তু দেখা যাচ্ছে না সব জায়গায়। দ্বিতীয় দফা ভোটের প্রথম বেলাতেই একেবারে হুলস্থুল কাণ্ড বালি বিধানসভা কেন্দ্রের 150, 152 এবং 154 নম্বর বুথে। বালির ডন বস্কো লিলুয়া শহনলাল বিদ্যালয়তে মেশিন খারাপ হওয়ায় বিক্ষোভ বাধায় ভোটাররা। সেই সময় কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে ভোটারদের উপর। ফুটেজে দেখতেই পাচ্ছেন ঠিক কতটা অত্যাচার চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ইভিএম মেশিনে গন্ডগোল, ভোট দেওয়ায় বাধা পেয়ে বিক্ষোভ ভোটারদের। সেখানে ইভিএম মেশিনের সমস্যার সমাধান না করে ভোটারদের উপর লাঠিচার্জ। কি আদেও ঠিক হয়েছে কেন্দ্রীয় বাহিনী? জানালেন এক্স কমান্ডার সুজয় মণ্ডল, যিনি নিজে 2011 এবং 2019-এর ইলেকশন ডিউটিতে ছিলেন। হ্যালো, সুজয় দাস সিঞ্জিনি বলছি ট্রু নিউজ বাংলা থেকে। বলুন। হ্যাঁ, আচ্ছা, বালিতে আজকে তো দ্বিতীয় দফার ভোট শুরু হয়ে গেছে সকাল থেকে। প্রথম যে খবরটা আমাদের কাছে এসছে বিক্ষোভের, সেটা হচ্ছে বালিতে ইভিএম মেশিন কাজ করছিল না বলে সাধারণ লোক বিক্ষোভ করেছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী সাধারণ লোককে বেধড়ক মেরেছে, লাঠি চার্জ করেছে। আমি জানতে চাইবো যে আপনার কাছে এই মারাটা কি ঠিক হয়েছে? মানে সাধারণ লোকের ওপর হাত তোলাটা কি ঠিক হয়েছে? দেখুন, সর্বপ্রথম বলি ইভিএম খারাপ হয়ে গেছে, রিপোর্ট পাওয়া গেছে, সেক্ষেত্রে ইলেকশন কমিশনার পর্যন্ত সেটাকে খবর দেওয়া হয় এবং যখন উত্তেজনা সৃষ্টি হয় ওখানে সাধারণ মানুষের, সেই ক্ষেত্রে কেন্দ্র বাহিনী নিরপেক্ষভাবে ডিউটি করে এবং তারা যখন দেখে যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য যে পরিস্থিতি সৃষ্টি হতে চলেছিল এবং যেভাবে ওনারা হয়তো বুঝেছে যে পরিস্থিতিটা ভয়ানক পরিস্থিতি হতে পারে এবং রাজনীতির পরিস্থিতি রূপে এবং পক্ষ বিপক্ষ একটা দাঙ্গার সৃষ্টি হতে পারে, সেইটাকে মানে সেই যাতে না হয় সেই জন্য হয়তো বাধ্য হয়ে তারা লাঠিচার্জ করেছে। লাঠিচার্জ ডাইরেক্ট এভাবে করা যায় না, যদিও আমি যেটুকু জানি 100 মিটারের বাইরে লাঠিচার্জ করা উচিত নয়। এখন সাধারণ পাবলিক যেভাবে বললো যে 100 মিটারের বাইরে এসে তারা নাকি লাঠিচার্জ করেছে এবং সেটা কোথা থেকে কি দিয়েছে এবং কে পারমিশন দিয়েছে নিশ্চয় তাদের সেই গাইডলাইনে আছে কিনা সেটাও একটা দেখা বিশেষভাবে প্রয়োজন। এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে গিয়ে কেন্দ্র বাহিনী যদি লাঠিচার্জ করে থাকে তার জন্য কেন্দ্র বাহিনীকে আমি দায়ী করব না, কারণ তাদের পরিস্থিতি সামাল দিতে তারা লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে সেই পরিস্থিতি হিসাবে দেখে। অতএব কেন্দ্র বাহিনী লাঠিচার্জ করেছে সাধারণ মানুষকে এবং তার জন্য দায়ী করবো অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনারকে। কারণ কি বলুন তো, যেহেতু ইভিএম খারাপ, তো ইভিএম খারাপের জন্য তাকে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত ছিল যাতে মানুষ হয়রানির শিকার না হয়। হয়রানি হয়েছে এবং মানুষ কিন্তু মানে অত্যন্ত ভাবে মানে ক্ষুব্ধ হয়েছে এবং ক্ষুব্ধ হওয়ার ফলে তারা একটা পরিস্থিতি খারাপ হয়েছে। অতএব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কোনোভাবে যখন বলে এবং বুঝিয়ে যেহেতু কাজ হয়নি, সেই জন্য হয়তো বাধ্য হয়ে কেন্দ্র বাহিনী হয়তো লাঠিচার্জ করেছে। আচ্ছা সুজয় দা, কিন্তু এরা তো সাধারণ লোক, ভোটার ছিল, এদের কাছে কোনো অস্ত্র ছিল না। সুতরাং সেইখানে আইনতভাবে লাঠিচার্জ করাটা কতটা, মানে আপনি যদিও বললেন যে সিচুয়েশন কন্ট্রোলে রাখার জন্য এটা করেছে, কিন্তু এরা তো একদমই সাধারণ ভোটার ছিল, এদের কাছে কোনো অস্ত্রও পাওয়া যায়নি বা এরা উস্কানিমূলক কোনো কথাবার্তা বলেছে বলে শোনা যাচ্ছে না। এরা ভোট দিতে গেছিল, মেশিন কাজ করছিল না, হয়তো অফিস ফেরত যেতে হতো, সেইখানে ওরা বিরক্ত হয়ে বিক্ষোভ করেছে। এবার 100 মিটার, আপনার কথাটা এটা এটা খুব লজিক্যাল কথা আপনি বললেন যে 100 মিটারের মধ্যে থাকলে হতে পারে, না হলে নয়। সেটা অবশ্যই, সেই খবরটা আমাদের কাছে নেই। কিন্তু আইনত কি কেন্দ্রীয় বাহিনীর কাছে সে ক্ষমতাটা আছে যে অস্ত্র ছাড়া সিম্পল লোকেরা যারা ভোট দিতে যাচ্ছে তাদের ওপর এভাবে মারধর করার? দেখুন, কেন্দ্র বাহিনীকে যখন ডিউটিতে আসে, ইলেকশন ডিউটি যখন ডিপ্লয়েড হয়, তখন তাদেরকে একটা গাইডলাইন দেওয়া হয়, তাদেরকে গাইড করা হয়, ব্রিফিং যেটা বলে। ডিউটি আসার আগে এবং পরে ডিউটি আসার আগে ব্রিফিং করানো যায়, করাই সিনিয়র অথরিটি যারা আছে। সেই ব্রিফিং এর মধ্যে দেখা যাচ্ছে যদি মানে নিজেকে মানে বুথ কন্ট্রোল, সাধারণ মানুষের সুরক্ষা এবং যাতে পুলিং এজেন্ট এবং পুলিং এর ভিতরে কোনো রকম মানে গোলমাল না হয় এবং উত্তেজিত পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছিল,
আজকে হয়তো আপনি বলছেন সাধারণ মানুষ, কিন্তু পরবর্তীকালে রাজনীতির রং লাগবে এবং পক্ষ বিপক্ষ একটা দাঙ্গা সৃষ্টি হতে পারে, সেইটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য হয়তো করেছে। কিন্তু হুম সাধারণ মানুষকে ওরা এরকম, আমি জানি কেন্দ্র বাহিনী সাধারণ মানুষকে কিন্তু চট করে কিন্তু গায়ে হাত দেয় না এবং তারা লাঠিচার্জ করে না, তারা হুম পরিস্থিতি সামাল দিতেই কিন্তু তারা কিন্তু লাঠিচার্জ করে। হুম সেই পরিস্থিতিতে যেহেতু আমিও ছিলাম না এবং আমিও হয়তো সেখানে কি হয়েছে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমি দেখিনি নিজের চোখে। হুম অতএব ওরা নিজের সোজবুঝ এবং নিজের কিভাবে ডিউটি করতে হবে এবং কিভাবে মানুষকে সুরক্ষা রাখতে হবে, পুলিং এজেন্ট কিভাবে সুরক্ষিত করতে হবে এবং ইভিএম কিভাবে সুরক্ষা থাকবে মানে পুলিং এজেন্ট এবং পুলিং এর ভেতরে, এবং সাধারণ মানুষ কিভাবে ভোট দিতে পারবে, তাদের কিন্তু নিরপেক্ষভাবে দায়িত্বরা পালন করে থাকে। কিন্তু আচ্ছা এবার কি হয়েছে না হয়েছে, হুম এটা একটা মানে কি বলুন তো, একটা বিরাট বড় একটা মানে রাজনীতিক ইস্যু হতে পারতো এবং হুম দাঙ্গার সৃষ্টি হতে পারতো এবং ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারতো। অতএব সাধারণ মানুষের আগে তো কিছু নয়। হুম সাধারণ মানুষকে যদি শুরুতে যদি যখন হুম একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে যাবে, হুম তখন যদি শুরুতে যদি না করা হয় তাহলে কিন্তু আরো বড় বড় একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। হুম সেইটা ওরা তো বুঝেছে, সেই জন্য তারা কিন্তু আজকে হুম লাঠিচার্জ করতে পারছে। তাদের যেভাবে ভিড় জমায়েত হয়েছিল, যেভাবে সাধারণ মানুষ যে ক্ষিপ্ত হচ্ছিল হুম হুম ইভিএম এর উপরে, অতএব হুম সেটাকে নিয়ন্ত্রণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই হয়তো তারা হুম লাঠিচার্জ করেছে। হুম সুজাতা, ইভিএম মেশিন নিয়ে আমরা আগেও দেখেছি কিছু ঘটনা যেখানে মধ্যরাতে ইভিএম মেশিন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। যদিও প্রথম দফার ভোটে ইভিএম মেশিন নিয়ে কিছু অসুবিধার কথা আমরা শুনতে পাইনি, কিন্তু দ্বিতীয় দফার ভোটে ভোর হতে না হতেই, সকাল হতে না হতেই ইভিএম মেশিন নিয়ে বিক্ষোভ শুরু হলো। আপনার কি মনে হয় যে এটা কোথাও না কোথাও একটা পরিকল্পিত ঘটনা ঘটছে? ইভিএম মেশিন কাজ করছে না বা লোডশেডিং হয়ে যাচ্ছে, যেটা প্রথম দফায় হয়েছিল, আসানসোলে লোডশেডিং হয়ে গেছিল। এটা কি একটা পরিকল্পিত ঘটনা বলে আপনার মনে হচ্ছে? দেখুন, ইলেকশন কমিশনার যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে এই জিনিসটা কেন প্রশ্ন উঠবে? হয়তো নিশ্চয়ই সাধারণ মানুষের মধ্যে সে নিরপেক্ষতা পালন করছে না ইলেকশন কমিশনার, আমি ডাইরেক্ট বলছি। কারণ কি বলুন তো, ইভিএম মেশিনের যে স্থিতি পরিস্থিতি, সেটা তো খতিয়ে দেখা দরকার। কার দায়িত্ব? ইলেকশন কমিশনারের। অতএব ইলেকশন কমিশনার যেভাবে মানে বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে এবং যেভাবে একের পর ইভিএম এর কমপ্লেন আসছে, তাহলে এটা একটা ভয়ানক অভিযোগ উঠছে সব জায়গাতে। অতএব ইলেকশন কমিশনারের উপরে এটা দায়ী করব। এক্ষেত্রে কেন্দ্র বাহিনীকে দায়ী আমি করতে পারে না। তাদের যেটা ডিউটি, তাদের যেটা সিস্টেম, তারা নিরপেক্ষভাবে ভোট করানোর দায়িত্ব, তাদের কিভাবে তারা মানুষ কিভাবে সুরক্ষাভাবে ভোট দেবে সেটা ওদের দায়িত্ব। কিন্তু এই যে ইভিএম এর যে কারচুপি, ইভিএম এর যে একের পর এক, সকাল থেকে আজকে দেখছি একের পর এক কোথাও ইভিএম খারাপ, কোথাও ইভিএম এর ফল্ট, এগুলো আগে থেকে ইলেকশন কমিশনারকে সচেতন হওয়া উচিত ছিল, আমি যেটুকু মনে করি। হুম। তাহলে সুজাতা, এটা আমি যেহেতু আপনি নির্বাচন কমিশনের কথা তুললেন, আমি জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি যে নির্বাচন কমিশন ব্যাকআপ ইভিএম মেশিন কেন রাখেনি? ওরা তো এবার এত কিছু করেছে স্বচ্ছ ভোট হওয়ার জন্য। তাহলে এইটা তো খুবই কমন একটা ব্যাপার যে ইভিএম মেশিন খারাপ হয়ে যেতেই পারে। সেখানে ওরা ব্যাকআপ কেন রাখেনি? একদম রাখা উচিত ছিল ইলেকশন কমিশনারকে। কারণ টেকনিক্যাল মিস্টেক হতে পারে, যেটা যদি ইভিএম যেটা আছে টেকনিক্যাল মানে ইলেকট্রনিক ব্যাপার, হুম টেকনিক্যাল মিস্টেক হতে পারে। অতএব ইভিএম এর জন্য ইলেকশন কমিশনারকে নিরপেক্ষভাবে একদম সুন্দরভাবে তার ব্যাকআপ রাখা উচিত ছিল। আজকে জানি না ইলেকশন কমিশনার যেভাবে বাংলাতে ভোট করছে, একটা ভয়ানক যুদ্ধের মতো একটা ভোট করছে। এইভাবে কোনোদিন ভোট আমি এর আগে দেখিনি। এবং আমিও হুম কয়েকটা ইলেকশনে ডিউটি করেছি, 2011-তে আমি পশ্চিমবাংলাতে করেছি এবং ঝাড়খণ্ডে ইলেকশন করেছি, পাঞ্জাবের মতো জায়গায় ইলেকশন করেছি, হুম 2009-এ ঝাড়খণ্ডে ইলেকশন করেছি। কিন্তু হুম এই যে পরিস্থিতি, হুম এত খারাপ পরিস্থিতি কিন্তু ওই বাংলাতে যেভাবে হচ্ছে, বাংলাকে যেভাবে ইভিএম এবং যেভাবে ইলেকশন কমিশনার যেভাবে মানে মানুষকে মানে যেভাবে বিভ্রান্ত করছে, মনে হচ্ছে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আমি একজন প্রাক্তন কমান্ডো হিসাবে, প্যারামিলিটারি জওয়ান হিসাবে আমি যেটুকু বুঝতে পারছি, এটা কোনোদিনই কাম্য নয়। অতএব ইলেকশন কমিশনারের উপরে লাগাতার বাংলার মানুষ নয়, পুরো ভারতবর্ষের মানুষ কিন্তু প্রশ্ন তুলছে এই হুম বাংলার এই নিরপেক্ষ ইলেকশনকে নিয়ে এবং কিভাবে পক্ষপাতিত্ব করছে কিনা সেটার ব্যাপারে কিন্তু আজকে মানে সাধারণ মানুষ তথা ভারতবর্ষের মানুষ কিন্তু আজকে আঙুল তুলছে ইলেকশন কমিশনারের উপরে। হুম রাস্তায় যুদ্ধকালীন গাড়ি চালানো হচ্ছে সুজয়দা। এইভাবে মানুষকে কি ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে? দেখুন, রাস্তায় যে যে কথাটা বললেন আমিও দেখছিলাম যে শ্রীনগরের মতো জায়গাতে পাথর টাথর ছুড়ে, বেশিরভাগ ক্ষেত্রে আমি তো ডিউটি করেছি শ্রীনগরে, হুম তো হুম সেক্ষেত্রে পাথরকে বাঁচাবার জন্য এবং যেভাবে টেররিস্ট অ্যাটাক হয়,
হুম ওখানে বুলেট প্রুফ গাড়িগুলো যে গাড়িগুলো এসেছে হুম এগুলো ওখানে ব্যবহার হয়, কিন্তু বাংলাতে নিয়ে এসে যেটা যেভাবে প্রচার চালাচ্ছে হুম এটা একটা নিন্দনীয় বলতে পারেন, কারণ এখানে সেই রকম তো কোনো দাঙ্গা হয় না, হুম কিন্তু এইভাবে যেভাবে করছে এটা কোনো মতেই কাম্য নয়। কিন্তু এবার জানতে হবে যে এটা কিসের জন্য নিয়ে এসছে, কি কারণে নিয়ে এসছেন, এখানে যারা যেসব ইউনিট আছে সেই ইউনিটে রাখার জন্য নিয়ে এসছে কিনা সেটা কিন্তু এখন মানে পুরো স্পষ্ট নয় আমার কাছে। আচ্ছা এবং যদি ওই ধরনের গাড়ি কখন হয় যখন বুঝতে পারে যে একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে, রাষ্ট্রপতি শাসন লাগাতে যাচ্ছে এবং বাংলার মানুষ কন্ট্রোলে নেই এবং একটা দাঙ্গার সৃষ্টি হতে চলেছে বিরাট ভয়ানক, সেক্ষেত্রে ওই গাড়ি ব্যবহার করা যেতে পারে। কিন্তু আজকে ইলেকশনের ক্ষেত্রে যেভাবে মানে রাস্তার মধ্যে চালিয়ে, এর আগে কোনোদিন দেখিনি আর স্বপ্নে ভাবিওনি যে বাংলাতে এরকম হবে। অতএব বাংলাকে কলুষিত করছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, বাংলার সাধারণ মানুষকে একটা ভয়ের আতঙ্ক পরিবেশ সৃষ্টি করছে। এবং এক্ষেত্রে একটা বোঝা যাচ্ছে যে বাংলা থেকে তো হয়তো পরবর্তীকালে মানুষের মধ্যে প্রশ্ন আছে বাংলা থেকে আদৌ রাষ্ট্রপতি শাসন লাগবে না তো, এটাও একটা জিজ্ঞাসার চিহ্ন থেকে যাচ্ছে বাংলার মানুষের কাছে। আচ্ছা আমার সাক্ষাৎকারের শেষ প্রশ্ন সুজয়দা, এই যে কেন্দ্রীয় অমিত শাহ বলে দিয়েছেন কেন্দ্রীয় বাহিনী ভোটের পরেও 7 দিন বাংলায় থাকবে। আমার কথা হচ্ছে ভোটের পরে 7 দিন থেকে কেন্দ্রীয় বাহিনী কি কি কাজের জন্য কেন্দ্রীয় বাহিনীকে বাংলায় রাখা হবে? তখন কি কেন্দ্রীয় বাহিনীর কাছে এই ক্ষমতাটা থাকবে ভোটের পর? দেখুন, কেন্দ্র বাহিনীর কাছে এখন যেহেতু ইলেকশন চলছে, ইলেকশন পারপাসে ওরা এসছে, ঠিক হুম আছে, হুম কিন্তু তার পরবর্তীকালে যদি ভারতবর্ষের সরকার এবং হোম মিনিস্ট্রি যদি বোঝে যে বাংলার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই এবং বাংলাকে মানে বিভ্রান্ত করার যদি চেষ্টা করা হয়, যদি বিজেপি সরকার এখানে যেভাবে হয়তো কেন্দ্র সরকার আবার এখানে ডবল ইঞ্জিনের সরকার বানাবার চেষ্টা করছে ওরা নিশ্চয়ই, সবাই প্রত্যেক তৃণমূল চাইবে আমি আমার সরকারে আসি, বিজেপি চাইবে আমি সরকার আছি, হুম প্রত্যেকে চাইবে। হুম কিন্তু এই যে বিভ্রান্তমূলক যে মানুষকে যে ভয় দেখাচ্ছে, হুম এই ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করছে। এক্ষেত্রে পলিটিক্যাল দিক দিয়ে উনি বলছে, কিন্তু একজন মানে সংবিধানের চেয়ারে বসে মিনিস্ট্রি অফ হোম থেকে উনি বলতে পারে না এইভাবে যে 2 মাস থাকবে, এই করে দেবে এই ধরনের কথা উনি যেভাবে প্রচারে চালাচ্ছে এটা কোনো মতেই বলতে উনি পারে না। কিন্তু যদি পরিস্থিতির নিয়ন্ত্রণে আসার জন্য এবং দাঙ্গা এবং মারপিট যদি দেখা যাচ্ছে যে সেইভাবে পরিস্থিতি খারাপ হতে চলেছে এবং ইন্টেলিজেন্স রিপোর্ট এবং বাংলার মানুষের যে পরিস্থিতি যদি ভয়ানক পরিস্থিতি হতে যায় তাহলে হয়তো সে রাখতে পারে। কিন্তু এক্ষেত্রে বোঝা যাচ্ছে 2 মাস রাখবে মানে একটা চক্র, মানে একটা চক্রান্ত করছে এটা বোঝা যাচ্ছে। হুম পুরা কেন্দ্র সরকার এবং বিজেপি একটা চক্রান্ত করতে চাইছে, সেটা হুম বাস্তব। কারণ আজকে কেন বিজেপির নাম দিলাম, কারণ ওরা এইভাবে মানে হোম মিনিস্ট্রিটাকে একদম টোটাল বিজেপির এজেন্ডা বানিয়ে নিয়েছে। কেন্দ্র বাহিনীকে যদি বিজেপির এজেন্ডা বানায় এবং কেন্দ্র যে কোনো সংস্থাকে যদি বিজেপির এজেন্ডা বানায়, আর ভারতবর্ষের মানে এর চেয়ে দুঃখ এবং এর চেয়ে নির্লজ্জপূর্ণ দিন এবং এর চেয়ে আর কি খারাপ দিন আর আসতে পারে না, এটাই বাস্তব। কারণ সরকার, কেন্দ্র সরকারের কিছু কিছু জিনিস মানে সবকিছু জিনিস আদেশ এবং কেন্দ্র সরকারের সবকিছু মানতে রাজ্য সরকার বাধ্য। কিন্তু কেন বলছে, কিসের জন্য বলছে, কি কারণে বলছে, কি পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে, বাংলাকে কিভাবে রাখতে চাইছে, বাংলার কি পরিকাঠামোটাকে শেষ করতে চাইছে, বাঙালিকে কলঙ্কিত করছে, এটা একটা সাধারণ মানুষের কিন্তু প্রশ্ন। অতএব 2 মাস রাখুক 10 মাস রাখুক সেটা বড় কথা নয়, কারণ এটা উনি ভুল কথা বলছে, বাংলার কাছে ভুল বার্তা ছড়াচ্ছে অমিত শাহ মহাশয়, হোম মিনিস্টার। সুজয়দা, ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো ধন্যবাদ, মাচ। থ্যাংক ইউ।